এই ড্রামার আগের পর্বগুলো না দেখে থাকলে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নাও। একটু পর সেখানে বাবেলের মেইন বস চলে আসে আর আমরা দেখি মেইন বস হচ্ছে চাইয়ংয়ের সহকারী ঝাং, আর ঝাং হচ্ছে হানসেওর বড় ভাই। তো বাসায় এসে হানসেও ঝাংকে চিৎকার করে বলে, আমাকে শুধু একবার অর্ডার করো, যারা এই কাজ করেছে আমি তাদেরকে মেরে ফেলবো। ঝাং তখন তোয়ালে দিয়ে হানসেওর গলা চেপে ধরে আর বলে, সবাই তোকে চেয়ারম্যান ডাকে বলে তোর সাহস বেড়ে গিয়েছে তাই না? তুই আমার সাথে চিৎকার করছিস? মনে রাখবি তুই শুধু আমার হাতের পুতুল ছাড়া আর কিছুই না। এরপর ও হানসেওর গলা ছেড়ে দেয় আর বলে, সবাইকে বলবি আগুনটা বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্য লেগেছে, তাহলে আমাদের শেয়ারের ওপর কোনো প্রভাব পড়বে না। তা না হলে সবাই যদি সত্যিটা জেনে যায় তাহলে আমাদের শেয়ারের দাম কমে যাবে। এরপর হানসেও ঝাংয়ের বাড়ি থেকে বের হয়ে যায়। আর এখানে আমরা দেখি হানসেও নিজেও ঝাংকে একদমই পছন্দ করতো না। অন্যদিকে চাইয়ং ও ভিনসেনজো একসাথে ড্রিঙ্ক করতে বসে আর এরপর তারা বাবেলের বিরুদ্ধে কী স্টেপ নেবে সেটা নিয়ে আলোচনা করে। সেখানে চাইয়ং বলে, বাবেলের যে কেমিক্যালস কোম্পানি রয়েছে সেটা শেয়ারের দাম নিয়ে সবচেয়ে বেশি জালিয়াতি করে, তাই আমরা আগে এটা ধ্বংস করে দিব যাতে পুরো বাবেলের শেয়ারের দাম কমে যায়। এদিকে মন্দিরে জোয়ান সন্ন্যাসীর সাথে দেখা করতে তার এক বন্ধু আসে, সে আবার বাবেল কেমিক্যালসে কাজ করত। খেতে বসলে জোয়ান সন্ন্যাসী দেখে তার বন্ধুর নাক দিয়ে রক্ত পড়ছে, তবে তারা কেউই এটাকে সিরিয়াসলি নেয় না। পরের দিন হানসেও জিমে আসে আর সেখানে ভিনসেনজো হানসেওর কাছে আসে আর ও হানসেওর সামনে অনেক ঢং করতে থাকে। ও হানসেওকে বলে, আমি আপনার অনেক বড় একজন ভক্ত। সেই সাথে ভিনসেনজো হানসেওর অনেক প্রশংসাও করতে থাকে আর ভিনসেনজোর এসব প্রশংসা শুনে হানসেও খুব ভ্যাটকাতে থাকে। তো কথায় কথায় ভিনসেনজো হানসেওকে আমেরিকার বড় বড় বিজনেসম্যানদের নিয়ে কোশ্চেন করে, তবে হানসেও সেগুলোর কোনোটারই উত্তর দিতে পারে না। তখন ভিনসেনজো বুঝতে পারে হানসেও বাবেলের মেইন বস নয়, কারণ এত বোকা একটা লোক বাবেলের বস কিছুতেই হতে পারে না। এদিকে আগুন লাগানোর ঘটনাটা কিছু কিছু নিউজ চ্যানেল পাবলিশ করে দেয়, যার ফলে বাবেলের শেয়ারের দাম কমে যায় আর যেটাতে ঝাং খুবই রেগে যায়। তো এরপর ঝাং চাইয়ংকে কল করে কথা বলার জন্য, আর ঝাং যে মেইন বস এটা কিন্তু শুধু হানসেওই জানে, আর কেউ জানে না। তো ঝাং চাইয়ংকে জিজ্ঞেস করে, কাল বাবেলের গুদাম ঘরে আগুন লেগেছে জানো? চাইয়ং বলে, হ্যাঁ আমি খুবই খুশি হয়েছি, এটা তাদের প্রাপ্যই ছিল। ঝাংও তখন ওর সাথে তাল মিলিয়ে বলে, হ্যাঁ একেবারে ঠিক হয়েছে ওদের সাথে। কিন্তু কথা বলা শেষে ঝাং তো খুবই ক্ষেপে যায় আর বলে, তো তুমিও তাদের মধ্যে একজন যারা আমাকে শাস্তি দিতে চায়। এরপর ভিনসেনজো চাইয়ংয়ের সাথে দেখা করে আর সেই সাথে ও চাইয়ংকে বলে, হানসেওর সাথে কথা বলে ওকে অনেক বোকা মনে হয়েছে, ওর বিজনেস সম্পর্কে বিন্দুমাত্র আইডিয়াও নেই। তার মানে হচ্ছে হানসেও আসল বস নয়, ওকে কেউ শুধুমাত্র জাস্ট পুতুল হিসেবে ব্যবহার করছে। চাইয়ং তখন বলে, তাহলে আসল বস কে, আর আমরা তাকে ধরবই বা কী করে? ভিনসেনজো বলে, ইতালির মাফিয়াদের মতো যদি কাজ করো তাহলে আসল বসকে পেতে হলে। তখনই চাইয়ং বলে, আসলকে পেতে হলে প্রথমে নকলকে ধ্বংস করতে হবে। ভিনসেনজো তখন বলে, বাহ ভালোই তো জানো দেখছি মাফিয়াদের সম্পর্কে। এদিকে চই ভাবতে থাকে তাকে সেদিন কে হুমকি দিল। তখনই হান সেখানে আসে আর বলে, চাইয়ংয়ের সাথে যে লয়ারটা থাকে তার নাম হচ্ছে ভিনসেনজো, আর আমি তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেছি, সব কিছু ক্লিয়ার, সে শুধুমাত্র একজন সাধারণ লয়ার। কিন্তু চই বলে, আমার তার উপর খুব সন্দেহ হচ্ছে। হান বলে, তুমি শুধু শুধু ভাবছো, সে ইতালি থেকে এসেছে তার মানে এই নয় সে মাফিয়া। তো এরপর চই জিপুরাগি ল ফার্মে চলে আসে ভিনসেনজোর সাথে দেখা করার জন্য, তবে সেখানে ভিনসেনজো ও চাই কেউই ছিল না, ছিল শুধুমাত্র ন্যাম। আর সে নিজেকে ভিনসেনজো বলে চইয়ের সামনে পরিচয় দেয়, তবে ন্যামের বোকা বোকা চেহারা আর তার দুষ্টামি দেখে চই বুঝে যায় এটা আসল ভিনসেনজো নয়। একটু পরই চাইয়ং ও ভিনসেনজো সেখানে চলে আসে। চাইয়ং বুঝে যায় চই কেন এখানে এসেছে। চাইয়ং ভিনসেনজোকে জিজ্ঞেস করে, তুমি চইকে হুমকি দেওয়ার সময় তোমার ভয়েস পাল্টিয়েছ? ভিনসেনজো বলে, না। তখনই চই তাদের কাছে চলে আসে আর বলে, ইনি কি ভিনসেনজো? ভিনসেনজো তখন মাথা নাড়ে আর চাইয়ং বলে, আজকে ভিনসেনজোর টনসিল ফুলে গিয়েছে,
তাই ও কথা বলতে পারবে না। এরপর চই ভিনসেনজোর সাথে হাত মিলায় আর বলে, এটাই কি আমাদের প্রথম দেখা, তাই না? ভিনসেনজো মাথা নাড়ে। এরপর চই ন্যামকে বকা দেয়, বলে, তুই কেন ভিনসেনজোকে নকল করিস, বোকা একটা। ন্যাম বলে, আমি যেমন খুশি তেমন সাজতে খুব পছন্দ করি, তাই আজকে আমার শখ হয়েছে ভিনসেনজো সাজার। এরপর চাইওং চইকে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন এসেছেন? চই বলে, ওই দেখো, তোমার জন্য একটা গাছ নিয়ে এসেছি। এটা অনেক দিন ধরে বাঁচে, এটাতে ঘন ঘন পানি দেওয়ারও দরকার হয় না। আর আমি চাই ওই গাছটার মতো তোমার ল ফার্মটাও দীর্ঘস্থায়ী হোক, তাই কোনো ধরনের ঝামেলা করবে না। মানে এক প্রকার হুমকি দিল আর কি। তবে চাইওং চইয়ের এসব হুমকি হেসেই উড়িয়ে দেয়। পরের দিন অফিসে এসে হানসেও হানকে বলে ঝাংকে ওসাংয়ের অফিসিয়াল লয়ার বানাতে, তাই হান সেটাই করে। তবে হান ঝাংকে বলে, বস তোমার মতো একটা গাধাকে কেন এত বড় প্রমোশন দিল বুঝলাম না। আর আমরা দেখি ঝাং সেজন্য খুবই খুশি হয়, সে বাইরে এসে নাচানাচি করতে থাকে। অন্যদিকে ন্যাম একটা প্রেজেন্টেশন তৈরি করে আর চাইওং সেগুলো ভিনসেনজোকে বোঝাতে থাকে। একজন লয়ারকে দেখিয়ে চাইওং বলে, এই লয়ার খুবই জঘন্য, সে বাবেলের হয়ে কাজ করে, তবে সে ভিকটিমদের পক্ষে লয়ার হয় আর তাদেরকে মামলায় বাবেলের সাথে সমঝোতা করার জন্য রাজি করায়। এভাবেই সে মামলাগুলো ডিসমিস করে দেয়। সেই সাথে চাইওং বলে, বাবেলের হয়ে হাইমুন নামে একটা হসপিটালও কাজ করে, আর হসপিটালটি হানসেওর বাবা প্রতিষ্ঠা করেছিল। আর তার সময় থেকেই গিল নামের একজন ডক্টর হসপিটালে কাজ করত, আর এখন সেই গিলই হসপিটালের প্রধান। বাবেলের কর্মচারীরা বিষাক্ত পদার্থ নিয়ে কাজ করার কারণে অসুস্থ হয়ে পড়ত, আর তাদেরকে এই হসপিটালে নিয়ে আসা হতো, আর গিল তখন তাদেরকে মিথ্যা রিপোর্ট দিত, যাতে বাবেলের সত্যিটা কেউ জানতে না পারে। তখন ভিনসেনজো বলে, বাবেল নিউজ মাধ্যমগুলোকে কিভাবে সামলায়। চাইওং বলে, তাদের হয়ে দাইচং ডেইলি নামে একটা নিউজ চ্যানেল কাজ করে। মূলত এইভাবেই বাবেল তাদের অপকর্মগুলো ধামাচাপা দেয়। সব শুনে ভিনসেনজো বলে, আমাদের প্রথম কাজ হচ্ছে ওই লয়ারকে সরিয়ে আমরা ভিকটিমদের হয়ে মামলা লড়ব। তো এরপর ভিনসেনজো চাইওংকে নিয়ে সেই লয়ারের কাছে চলে আসে আর তাকে মামলা থেকে সরে যেতে বলে, কিন্তু সে তো রাজি হয় না। তখন তারা লয়ারকে হুমকি দিতে থাকে, আর ভিনসেনজো লয়ারের রুমে একটি পেন্টিং দেখতে পায়। সেটা দেখে ও বুঝতে পারে এর নিচে কিছু রয়েছে। তো চাইওং লয়ারকে বলে, কাল আপনি মামলা থেকে পদত্যাগ করবেন। লয়ার বলে, ভিকটিমদের পরিবার আমাকে অনেক বিশ্বাস করে, তারাই চাইবে না আমি মামলা থেকে সরে যাই। চাইওং বলে, সেটা আমরা দেখব। লয়ার বলে, আপনাদের যা খুশি তাই করুন, আপনাদের এসব হুমকি আমি ভয় পাই না। এদিকে হানসেও বোর্ড মেম্বারদেরকে ঝাল খাবার খেতে দেয়, আর তারা পানি খেতে চাইলে তাদেরকে পানি দেওয়া হয় না, মানে সে তাদেরকে টর্চার করে আর কি। সেই সাথে হানসেও তাদেরকে বলে, কিছু কিছু নিউজ চ্যানেলে বলা হচ্ছে আমাদের গুদামঘরে আগুন লেগেছে, আর তার কারণে আমাদের শেয়ারের দাম কমে গিয়েছে। অফিসে আপনারা কি করেন, এগুলো ঠিকমতো সামলাতে পারেন না। তখন ঝাং হানসেওকে কল করে আর বলে, দাইচং ডেইলির এক রিপোর্টারকে নিয়ে বাবেল কেমিক্যালসে যাও, আর এমন একটা নিউজ করো যাতে বিএলএসডি বাজারে আসতে পারে। বিএলএসডি হচ্ছে একটা ক্ষতিকর কেমিক্যালস। তো হানসেও ঝাংকে বলে, কিন্তু এটা তো এখনও তৈরি হয়নি। ঝাং বলে, তোমাকে যা করতে বলেছি সেটাই করো। কথা বলা শেষে হানসেও ঝাংয়ের উপর খুব রাগ দেখাতে থাকে। এদিকে ভিনসেনজো ও চাইওং খেতে আসে। সেখানে চাইওং বলে, আমি এক চুটকিতেই ভিকটিমদের পরিবারকে রাজি করিয়ে ফেলব, তারা অবশ্যই ওই লয়ারের জায়গায় আমাকে নিয়োগ করবে। ভিনসেনজো বলে, তুমি এটা করতে পারবে না। চাইওং বলে, বাজি ধরো তাহলে। ভিনসেনজো বলে, আচ্ছা ঠিক আছে। চাইওং ভাবে কি নিয়ে বাজি ধরবে। তখন ও পাশেই দেখে ছেলেরা টোকাটুকি খেলছিল, তাই ও ভিনসেনজোকে বলে যে বাজিতে হারবে তার কপালে টোকা মারা হবে, আর ভিনসেনজো রাজি হয়। তো এরপর চাইওং ভিকটিমদের পরিবারকে রাজি করাতে চলে আসে, আর বরাবরের মতোই ঢং করে কান্নাকাটি করে তাদেরকে ম্যানেজ করার ট্রাই করে। তবে ওর এসব ঢঙ্গে ভিকটিমদের পরিবারের মন গলে না। ভিকটিমদের পরিবার বলে, বাবেলের সাথে আমরা কখনোই পারবো না, তাই সমঝোতা করব, আর আমাদের লয়ারের মাধ্যমে আমরা কাজটা শেষ করব। তখন ভিনসেনজো একটা মাইক নিয়ে বলে, আপনারা এতদিন হেরে যেতেন তার কারণ হচ্ছে আপনাদের কাছে ভালো লয়ার ছিল না,
আমাদেরকে একবার সুযোগ দিন, আমরা ঠিক এই মামলায় জিতব। এসব শুনে ভিকটিমদের পরিবার রাজি হয়। অন্যদিকে হানসে ও বাবেল কেমিক্যালসে আসে বিএলএসডি নিয়ে নিউজ করার জন্য। তখন তার কর্মীরা চুপ করে থাকে, কারণ তারা তো জানে এটা এখনও তৈরি হয়নি। বাবেল তার শেয়ারের দাম বাড়ানোর জন্য মিথ্যা নিউজ করছে। তো নিউজ করা শেষে হানসেও সব কর্মচারীদের সাথে হ্যান্ডশেক করতে আসে। আর সেখানে জোয়ান সন্ন্যাসীর সেই বন্ধুও ছিল। সে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। হানসেও যখন তার সাথে হাত মেলাতে আসে, তখন তার নাক মুখের রক্ত গিয়ে পড়ে হানসেওর ওপরে। হানসেও তো এতে খুবই ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এদিকে সেই শেফের রেস্টুরেন্টে পার্ক ও তার দলবল খেতে আসে। সেখানে পার্কের চামচা খাবারে একটা পেরেক পায়, আর এটা নিয়ে তারা শেফ ও শেফের ছাত্র মানে এজেন্ট অ্যানের সাথে ঝামেলা শুরু করে দেয়, এমনকি গায়েও হাত তুলতে আসে। তখনই সেখানে ভিনসেনজো ও চায়ং চলে আসে। পার্ক তখন ভয় পেয়ে চলে যেতে নেয়, কিন্তু তার চামচা শু এসে ভিনসেনজোর সাথে চিল্লাচিল্লি করতে থাকে। সে কারণে ভিনসেনজো তাকে একটা ঘুষি মারে, আর এরপরই পার্কের লোকের সাথে ভিনসেনজোর ফাইট শুরু হয়ে যায়। ভিনসেনজোর ফাইট দেখে তো ভাড়াটিয়ারা হাততালি দিতে থাকে। যাই হোক, ভিনসেনজো আচ্ছা মতো মেরে পার্কের লোকেদের ভাগিয়ে দেয়। আর মারামারিতে শেফের অনেক জিনিসপত্র ভেঙে যায়, তাই সে কাঁদতে থাকে। তখন ভিনসেনজো তাকে অনেকগুলো টাকা দেয়। এটা দেখে মিরি ভিনসেনজোর উপরে ক্রাশ খায়। অফিসে আসলে চায়ং ও ভিনসেনজো দেখে ন্যাম আজ অনেক সাজুগুজু করেছে। তারা জানতে চায় কেন সে রেডি হয়েছে। ন্যাম তখন বলে, আজ আমার একটা ডেট আছে। এটা শুনেই চায়ং খুব খুশি হয়ে যায়। তো ন্যাম চলে যাওয়ার পর চায়ং দেখে ভিনসেনজো তাকে টোকা মারার জন্য তৈরি হচ্ছে। এটা দেখে তো চায়ং ভয় পেয়ে যায়। তবে ভিনসেনজো চায়ংকে টোকা মারতে গিয়ে আর মারতে পারে না। সে চায়ংকে এক দৃষ্টিতে দেখতে থাকে। চায়ং বলে, কি হলো? তখন ভিনসেনজো আস্তে করে ওকে একটা টোকা মারে। আর একটু পর সেখানে ঝাং চলে আসে। সে চায়ংকে বলে, আমি এখন ওসাংয়ের অফিসিয়াল লয়ার। তবে চায়ং এটা শুনে একদমই খুশি হয় না। তখন ঝাং মন খারাপ করে বলে, তুমি আমাকে অভিনন্দনও জানালে না। চায়ং বলে, আচ্ছা, মন খারাপ করতে হবে না, তোমাকে আমি আজকে ট্রিট দিব, চলো। আর চায়ং ভিনসেনজোকেও যেতে বলে, কিন্তু ভিনসেনজো যেতে রাজি হয় না। তখন ঝাং ভিনসেনজোকে খোঁচা মেরে বলে, ইতালিয়ানরা মনে হয় মশলাদার খাবার খেতে পারে না। এটা শুনে ভিনসেনজো ক্ষেপে যায় আর বলে, আমি এত বেশি মরিচ খেতে পারি তুমি কল্পনাও করতে পারবে না। ঝাং তখন বলে, আমি তোমার থেকেও বেশি মরিচ খেতে পারি। মানে এটা নিয়ে দুজনে ঝগড়া লেগে যায়। যাই হোক, এরপর ঝাং ও ভিনসেনজো প্রতিযোগিতা করে ঝাল খাবার খেতে থাকে। এদিকে সন্ন্যাসী তার বন্ধুকে দেখতে হাসপাতালে আসে। আর বরাবরের মতোই ডাক্তার গিল সন্ন্যাসীকে বলে, আপনার বন্ধুর লিউকেমিয়া রোগ রয়েছে। সন্ন্যাসী বলে, ও বাবেলে কাজ করে। তখন গিল বলে, এখানে বাবেলের কোনো দোষ নেই। অন্যদিকে অতিরিক্ত ঝাল খেয়ে তো ভিনসেনজোর অবস্থা খারাপ হয়ে যায়। তখন চায়ং ওকে সামলায়, আর ওদেরকে এভাবে দেখে ঝাংয়ের খুব রাগ হতে থাকে। এরপর ভিনসেনজো ও চায়ং ভাড়াটিয়াদের সাথে মিটিংয়ে বসে সন্ন্যাসীর বন্ধুর ব্যাপারে। আর সেখানে ওরা ভাড়াটিয়াদেরকে বলে যে বিএলএসডি একটি বিষাক্ত পদার্থ। এটা নিয়ে কাজ করার কারণেই এমনটা হয় বাবেলের কর্মচারীদের। সন্ন্যাসী বলে, হাসপাতাল থেকে বলেছে ওর লিউকেমিয়া হয়েছে। ভিনসেনজো ও চায়ং বলে, তোমার বন্ধুর মতো আরও অনেক ভিকটিম আছে, আর সবাইকে তারা লিউকেমিয়া হয়েছে বলেই চালিয়ে দেয়। সন্ন্যাসী তখন তার বন্ধুর জন্য খুব কষ্ট পেতে থাকে। আর সব ভাড়াটিয়ারাও সন্ন্যাসীর বন্ধুর সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করে খুবই কষ্ট পেতে থাকে। এরপর ভিনসেনজো ও চায়ং সন্ন্যাসীকে বলে, আমরা তোমার বন্ধুর পাশে আছি। ভাড়াটিয়ারা সবাই বলে, আমরা বাবেলের বিরুদ্ধে লড়াই করতে চাই। তখনই বুড়ো সন্ন্যাসী, যাকে আমরা সবসময় ধ্যানে মগ্ন থাকতে দেখতাম, সে চিৎকার করে ওঠে আর বলে, আজকে আমার ধ্যান শেষ হয়েছে, আমিও তোমাদেরকে সাহায্য করতে চাই। এটা দেখে তো সবাই খুব খুশি হয়ে যায়। পরের দিন সেই লয়ার তার অফিসে এসে দেখে সেখানে প্রার্থনা করা হচ্ছে। সন্ন্যাসীরা আর ভিকটিমদের পরিবার রয়েছে সেখানে। লয়ারকে দেখে ভিকটিমদের পরিবার কথা শোনাতে থাকে, কারণ ভিনসেনজো ও চায়ং ইতিমধ্যেই তাদেরকে লয়ারের ব্যাপারে সত্যিটা বলে দিয়েছে। বুড়ো সন্ন্যাসী এসে লয়ারকে ধমকাতে থাকে, বলে, তুই একটা অসৎ লোক, এখানে তোর কোনো জায়গা নেই, এসব বলে তাকে বের করে দেয়।
বাইরে আসলে চায়ং ও ভিনসেন্জো তাকে বলে, তোমার আর পদত্যাগ করতে হবে না, ভিকটিমদের পরিবার তোমাকে বরখাস্ত করেছে। লয়ার তো এটা শুনে ক্ষেপে যায় আর বলে, তোমরা ভিকটিমদের পরিবারের সাথে কি করেছো? তখন ভিনসেন্জো বলে, ওসাং ল ফার্ম তোমাকে অনেক টাকা ঘুষ দিয়েছে, তাই না? লয়ার বলে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? তখন আমাদেরকে দেখানো হয় ওসাং ল ফার্মের এক কলিগের সাথে চায়ংয়ের বেশ খাতির রয়েছে, আর চায়ং তার থেকেই এই লয়ারের ব্যাপারে তথ্য নিয়েছে। চায়ংয়ের কলিগ বলে, ওই লয়ার টাকার প্রতি খুবই লোভী, আমাদের ওসাং ল ফার্ম তাকে প্রচুর টাকা দেয়, তারপরও সে আরও টাকা দাবি করে। আর এসব কথা আবার চায়ং রেকর্ড করে ভিকটিমদের পরিবারকে শোনায়। এরপর থেকে ভিকটিমদের পরিবার লয়ারের উপর ক্ষেপে যায়। যাই হোক, এরপর ভিনসেন্জো লয়ারকে বলে, তোমার টাকাগুলো আরও সেফ জায়গায় রাখা উচিত ছিল। আসলে সেদিন ভিনসেন্জো বুঝে গিয়েছিল লয়ারের অফিসে সেই পেন্টিংয়ের পেছনে কোনো সিক্রেট বক্স রয়েছে, যেটাতে লয়ার তার সমস্ত ঘুষের টাকা এনে রাখে। আর রাতের বেলা এসে ভিনসেন্জো সেই সিক্রেট রুমটা খোলে। আর ভিনসেন্জো যেহেতু মাফিয়া, তাই আন্দাজে ঢিল মেরে সে লয়ারের সিক্রেট বক্সের লক খুলে ফেলে আর তারপর এখান থেকে সমস্ত টাকা সরিয়ে ফেলে। তো এসব শুনে লয়ার দৌড়ে তার বক্সের সামনে আসে আর দেখে তার বক্স পুরো খালি, সেখানে অনুদানের পেপার রয়েছে, মানে ভিনসেন্জো সব টাকা দান করে দিয়েছে। এরপর লয়ারকে আঘাত করে অজ্ঞান করে ফেলা হয়। আর তারপর ভিনসেন্জো ও চায়ং ওসাং ল ফার্মে চলে আসে। আর হান ও চইকে বলে, ভিকটিমদের পরিবারের হয়ে এখন আমি এই মামলা লড়ব। চই এসব শুনে শয়তানের মতো হাসতে থাকে। আর সেখানে ভিনসেন্জো কথা বলে, আর তার কথা শুনেই চই বুঝে যায় ভিনসেন্জোই সেদিন তাকে হুমকি দিয়েছিল। তো ভিনসেন্জো ও চায়ং রুম থেকে বের হয়ে গেলে চই এ ব্যাপারটা হানকেও বলে। আর তখন ওরা দুজন বুঝতে পারে ভিনসেন্জোই হানসেওর বাড়িতে সিরিঞ্জ রেখেছিল আর তারাই চইয়ের লোকদের মেরেছে, এমনকি গুদাম ঘরেও আগুন লাগিয়েছে। হান তো এসব ভেবেই চমকে যায়। চই তখন বলে, চিন্তা করো না, বাবেলের হয়ে আমি মামলা লড়ব। আর ভিনসেন্জো ও চায়ং যাওয়ার সময় জাং এসে বলে, তোমরা এগুলো বন্ধ করো, বাবেল খুবই ভয়ঙ্কর। কিন্তু ওরা দুজন ঝাংকে পাত্তা না দিয়ে লিফটে উঠে যায়। ওরা যাওয়ার পর ঝাং বলে, তোমাদের এত সহজে আমি কিছু করতে দিব না। এরপর আমরা দেখি ভিনসেন্জো সেই লয়ারকে একটি নির্জন জায়গায় এনে রেখে দিয়েছে আর কিছু শাকসবজির বীজ দিয়ে গিয়েছে যাতে সে চাষাবাদ করে খেতে পারে। লয়ার তো এসব দেখে পাগলের মতো চিৎকার করতে থাকে। যাই হোক, এরপর মামলায় তারা কিভাবে জিতবে এসব নিয়ে ভিনসেন্জো, চায়ং ও ন্যাম আলোচনা করতে বসে। ভিনসেন্জো প্ল্যান করে তাদের যেহেতু শক্ত কোনো প্রমাণ নেই, তাই তারা প্রথম দিন বিচারককে সরিয়ে দিবে, যাতে প্রমাণের জন্য তারা আরও কিছুদিন সময় পায়। তো একটু পর ভাড়াটিয়া তাক আসে আর বলে, তোমাদের জামা কাপড়গুলো আমাকে দাও, আমি আয়রন করে দিব। আর এবার সে খুব সুন্দর করে জামা কাপড় আয়রন করে দেয়। শেফ তাদের জন্য অনেক খাবার দাবার রান্না করে, তবে শেফ তো ভয়ে থাকে যে এবার খাবার ভিনসেন্জোর পছন্দ হবে কিনা। তবে ভিনসেন্জো এবার শেফের খাবার খুবই পছন্দ করে। খাবার খেয়ে ভিনসেন্জো ও চায়ং তাকের আয়রন করা জামা কাপড় পরে খুব ভাব নিয়ে বের হয়। তবে চায়ং গাড়ির চাবি নিতে ভুলে যায়। তখন ভিনসেন্জো বলে, সমস্যা নেই, আমার গাড়িতে করে যাব। এরপর ভিনসেন্জো তার ল্যাম্বরগিনিতে করে চায়ংকে নিয়ে আদালতে আসে আর ওরা দুজন খুব স্টাইল করে গাড়ি থেকে নামে। ওদের দুজনের ভাবসাব দেখে সবাই তো হা হয়ে থাকে। চায়ং তো স্টাইল করে ফটোশ্যুটও করতে থাকে। রিপোর্টাররা চায়ংকে বলে, বাবেলের লয়ার বলেছে আপনাদের অভিযোগগুলো মিথ্যা। তখন চায়ং এমন করে। কিছুক্ষণ পর আমরা দেখি ভাড়াটিয়ারা সবাই আদালতের সামনে বাবেলের বিরুদ্ধে পথনাটক করছে। আর এসব দেখে তো সবার একেবারে মাথা খারাপ হয়ে যায়। চই চায়ংকে বলে, তোর মাথাটা একেবারেই গিয়েছে। চায়ং তখন তাকে চোখ মারে আর একটা ভেটকি মেরে আদালতের ভেতরে চলে যায়। আর চই ও হান আসে বিচারকের সাথে কথা বলতে, কারণ এই বিচারক তাদের হয়েই কাজ করে। এরপর ওরা যখন আদালত রুমে ঢুকে তখন দেখে সেখানকার সিলিং ও দেয়াল লিক হয়ে পানি পড়ছে, তাই ফ্লোরে প্লাস্টিক দিয়ে রেখেছে। বিচারক যখন তার সিটে বসতে যাবে তখনই প্লাস্টিকে পা পিছলে পড়ে যায়, আর এটা দেখে তো সবাই হা হয়ে থাকে। যাই হোক, এরপর চই জজকে বলে যে বাবেলের কোনো দোষ নেই, গবেষকরা বিষাক্ত পদার্থ খোলা রেখে দিয়েছিল,
তাই এসব ঘটেছে, মানে পুরো দোষটা এখন গবেষকদের ঘাড়ে দিয়ে দেওয়া হয়। যখন চায়ংয়ের কথা বলার সময় হয় তখন ও অসুস্থ হওয়ার নাটক করে, আর একটু পরই ও অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে। আসলে তাদের কাছে তো শক্ত প্রমাণ নেই, তাই ওরা প্ল্যান করেছে চায়ং অসুস্থ হওয়ার নাটক করবে, যাতে শুনানি বন্ধ হয়ে যায়। কিন্তু জজ যেহেতু বাবেলের হয়ে কাজ করে, তাই সে চায় বাবেলের পক্ষে রায় দিয়ে তাড়াতাড়ি মামলাটি শেষ করতে। তাই জজ বলে চায়ংয়ের জ্ঞান ফিরলেই একটু পরই আবার শুনানি চালু করা হবে, মানে চায়ংয়ের প্ল্যান ভেস্তে গেল। তবে চায়ং ও ভিনসেনজো আরও একটা প্ল্যান করে রেখেছে। সেদিন ভিনসেনজো চায়ংকে বলেছিল, জজ যদি শুনানি বন্ধ না করে তাহলে তুমি উঠে পড়বে। তো সেই কারণে চায়ং উঠে পড়ে। একটু পর আদালতের কারেন্ট চলে যায়, আর এটা ভিনসেনজো চৌকে দিয়ে করিয়েছে। তবে কারেন্ট অফ করেও কাজ হয় না। তো চায়ং এরপর নেচে নেচে বলতে থাকে চই এতক্ষণ ধরে যা বলেছে তা সবই মিথ্যে। তখনই লি ও তার বউ তাদের জামার ভেতর থেকে দুটো মৌমাছি ছেড়ে দেয়, আর মৌমাছি দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ভিনসেনজো তখন চইকে দেখে হাসতে থাকে, আর এতে চই বুঝে যায় এসব কিছু ভিনসেনজো ইচ্ছে করেই করছে। আসলে সেদিন যখন ভিনসেনজো ও চায়ং প্ল্যান করছিল, তখন লি এক বোতল মধু এনে বলে এটা আমার আঙ্কেল বানিয়েছে, এটা খেতে খুবই মজা। তখনই ভিনসেনজোর মাথায় আইডিয়া আসে যে এই মৌমাছি দিয়ে তারা জজকে একটা শিক্ষা দিবে। তো সে কারণে লি আর তার বউ তাদের আঙ্কেলের কাছ থেকে দুটো মৌমাছি নিয়ে আসে, আর তারপর মধুর সাথে পানি মিশিয়ে সেটা জজ যখন আদালতে ঢুকছিল তখন তার গায়ে ফেলে দেয়, যার কারণে মৌমাছি এসে জজের মুখে কামড় দেয়। আর আরেকটা মৌমাছি এসে লিয়ের বামে কামড় দেয়, কারণ পানির সাথে মধু মেশানোর সময় মধু তার এখানে লেগে গিয়েছিল। তো এরপর অনেকক্ষণ বিরতি নেওয়া হয়, আর তারপর আবারও শুনানি শুরু হয়। তবে সবাই দেখে জজের মুখ ফুলে একেবারে খারাপ অবস্থা হয়ে গিয়েছে। ভাড়াটিয়ারা সবাই তো এটা দেখে খুবই হাসতে থাকে। জজ ঠিকমতো কথাও বলতে পারে না। কোনো মতে জজ বলে এই মামলার শুনানিটা 1 সপ্তাহ পরে হবে, আর এটা বলে সে অজ্ঞান হয়ে যায়। মানে ভিনসেনজোর প্ল্যান সাকসেসফুল। ভিনসেনজো আর চায়ং আদালত থেকে খুব ভাব নিয়ে সবার সামনে দিয়ে বের হয়ে যায়। এরপর ভাড়াটিয়াদের সাথে ওরা খুব মজা করতে থাকে। তো এরপর চায়ং বলে চলো আমরা কিছু খেয়ে নেই। তখন ভিনসেনজো বলে তুমি আর ন্যাম যাও, আমাকে একটা জায়গায় যেতে হবে। ন্যাম তখন বুঝতে পারে ভিনসেনজো ওকে দেখতে যাচ্ছে, কারণ আগের দিন ন্যাম ভিনসেনজোকে বলেছিল হং ওকে মাসে একবার দেখতে যায়, কিন্তু হং তো এখন নেই, বেচারিকে এখন কে দেখতে যাবে। আর এরপর আমরা দেখি ভিনসেনজো সত্যি মিসেস ও মানে তার মায়ের সাথে দেখা করতে এসেছে। ও বলে হং নেই, তাই আমি ভেবেছি আমাকে আর কেউ দেখতে আসবে না, তুমি আসাতে আমি খুবই খুশি হয়েছি। ভিনসেনজো তখন বলে আমি আজকের পর আর কখনোই আসবো না, আপনার পরিবারের কাউকে আসতে বলুন। ও তখন বলে আমার কোনো পরিবার নেই। এরপর ভিনসেনজো বিদায় জানিয়ে চলে যেতে নিলে ও বলে তুমি কি আর কখনোই আসবে না? ভিনসেনজো বলে আসলে কোরিয়া আমার দেশ নয়, আমাকে কোরিয়া থেকে চলে যেতে হবে। তো মায়ের সাথে দেখা করার পর ভিনসেনজো ছোটবেলার একটা কথা মনে পড়ে যায়, যেখানে আমরা দেখি একটি পরিবার ছোট্ট ভিনসেনজোকে দত্তক নিতে আসে। ভিনসেনজো তখন কেঁদে কেঁদে বলে মা বলেছে আমাকে নিতে আসবে, তাই আমি মায়ের জন্য অপেক্ষা করব। কিন্তু ওর মা তো আর ওকে কোনো দিনই নিতে আসেনি। এসব ভেবে ভিনসেনজোর মনটা খুব খারাপ হয়ে যায়। অন্যদিকে হান চইকে বলে আমাদের ভিনসেনজো ও চায়ংয়ের ওপর নজরদারি করা উচিত। তখন চই বলে সেটার ব্যবস্থা আমি আগেই করে ফেলেছি। এটা শুনে হান খুবই খুশি হয়ে যায়। আসলে চই সেদিন জিপুরাগি ল ফার্মে গিয়ে চায়ংকে যে গাছটা গিফট করেছিল, সেখানে সে একটা ওয়্যার টেপ মানে কথা শোনার ডিভাইস লাগিয়ে রেখেছে, যাতে সে ভিনসেনজো ও চায়ংয়ের সব প্ল্যান সম্পর্কে জানতে পারে। তবে আমাদের ভিনসেনজো সেটা বুঝে যায়। চায়ং তখন ভিনসেনজোকে বলে আচ্ছা তুমি এটা কি করে বুঝলে যে চই ওই গাছের মধ্যে ওয়্যার টেপ লাগিয়ে রেখেছে? ভিনসেনজো বলে আগের যুগে গোয়েন্দারা এই টেকনিক ফলো করত, আর সব কিছু বোঝার পরে ওরা এই গাছটা ভাড়াটিয়া ল্যারিকে দিয়ে দেয়। আর আমরা তো জানি ল্যারি সারাদিন জম্বিদের অ্যাক্টিং করতে থাকে, যার কারণে চই যখন চেক করতে আসে তখন সে ল্যারির অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আর ভিনসেনজো যে তার থেকেও চালাক সেটা ভেবেই ও হাসতে থাকে।
এদিকে অ্যানের বস জেনে যায় যে ও ভিনসেন্জোর ওপর নজরদারি করছে, আর সে কারণে ওর বস ওকে অনেক বকাঝকাও করে। তবে একটু পর অ্যানের বস বলে, আমি বুঝতে পারছি না তোমরা সবাই ভিনসেন্জোর পেছনে কেন লেগেছো। এই দেখো, বাবেল আর ওসাং ল ফার্মও ভিনসেন্জোর উপর তদন্ত করার নির্দেশ দিয়েছে। আচ্ছা, ভিনসেন্জো কি খারাপ কিছু করতে চলেছে? অ্যান তখন বলে, আমি তার মধ্যে খারাপ কিছু খুঁজে পাইনি। তো অ্যানের বস বলে, আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও আর নিজের পকেটের টাকা খরচ না করে কোম্পানির টাকা খরচ করো। এখনও নিজের লোন পরিশোধ করতে পারোনি আর নিজের টাকায় মিশন করছো। এটা শুনে অ্যান খুব ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে ভিনসেন্জো ও চাইয়ং ড্রিঙ্ক করতে আসে। সেখানে চাইয়ং আজকের আদালতের কাণ্ডকারখানা নিয়ে হাসতে থাকে, আর এরপরও ভিনসেন্জোকে ধন্যবাদ দেয় মিসেস ওকে দেখতে যাওয়ার জন্য। ও বলে, হংয়ের মেয়ে হয়ে এই কাজটা আমার করা উচিত ছিল। তখন ভিনসেন্জো বলে, তোমার এসব নিয়ে এত ভাবতে হবে না, তুমি শুধু জিওমগা প্লাজা ফিরে পেতে আমাকে সাহায্য করো। চাইয়ং বলে, আচ্ছা এই প্লাজা এত ইম্পর্টেন্ট কেন, আগে আমাকে বলো। তখন ভিনসেন্জো বলে, এর বেসমেন্টে অনেক স্বর্ণ রয়েছে। শুনে চাইয়ং হাসতে থাকে, মানে ও এটা বিশ্বাসই করেনি। ভিনসেন্জো তখন ক্ষেপে যায়। একটু পর চো ভিনসেন্জোকে কল করে বলে, আপনার বাসায় আমি একটা ডিটেক্টর রেখে এসেছি। আসলে ভিনসেন্জো চেক করতে চাইছিল যে ভবনটা বানানোর সময় যে সিস্টেম করা হয়েছিল, মানে কেউ সিক্রেট রুম ভাঙতে গেলে পুরো ভবনটাই ভেঙে পড়বে, সেই সিস্টেমটা কি অন আছে কি না। যদি সিস্টেমে কোনো ত্রুটি থেকে থাকে তাহলে তো তারা ভবনটা না ভেঙেই স্বর্ণ বের করতে পারবে। তো বাসায় এসে ভিনসেন্জো ডিটেক্টর নিয়ে মন্দিরে চলে আসে, কারণ সব ভাড়াটিয়ারা আদালতে বাবেল হেরেছে বলে সেই খুশিতে একসাথে ডিনার করছিল। এদিকে ভিনসেন্জোর উপর আবারও অ্যান নজরদারি করতে থাকে। তো ভিনসেন্জো ডিটেক্টর দিয়ে মাথা নিচু করে সিস্টেম চেক করতে থাকে, আর বাইরে থেকে এটা দেখে অ্যান ভাবে ভিনসেন্জো আগে মাফিয়া ছিল বলে এখন সে অনুতপ্ত, আর তাই সে বুদ্ধের কাছে ক্ষমা চাইছে। এটা দেখে ও ভিনসেন্জোর উপর আরও ইমপ্রেস হয়ে যায়। আর ভিনসেন্জো দেখে সিস্টেমটি অন আছে, মানে ভবনটা ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে ভাড়াটিয়ারা সবাই আজকের শুনানি নিয়ে খুবই খুশি ছিল। লি তো ভাব নিয়ে বলে, আজকে আমি যা করেছি এটা কেউ কখনো করবে না। স্বয়ং জেমস বন্ডও আদালতে কখনো মৌমাছি নিয়ে যাওয়ার সাহস করবে না। তখন তার বউ মজা করে বলে, তোমার বামের ব্যথা কি কমেছে? লি তখন ভাব নিয়ে বলে, আরে এসব সহ্য করার ক্ষমতা আমার রয়েছে, আসলে তো ব্যথায় ও জানটা বের হয়ে যাচ্ছিল। যাই হোক, এরপর লি বলে যে ভিনসেন্জো ন্যামকে আমাদের জন্য একটা নতুন ভবন খুঁজতে বলেছে। লিয়ের বউ বলে, আর সে সেখানে আমাদেরকে ফ্রিতে থাকতে দিবে, তোমরা কি সেখানে যাবে? তখন সবাই বলে, ভিনসেন্জো যা বলবে আমরা সেটাই করব। আর একটু পরই সেখানে একটা ভিক্ষুক চলে আসে, আর হঠাৎ করে তাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। ভিক্ষুকটা এসে বলে, আমি তোমাদেরকে একটা তথ্য দিতে এখানে এসেছি। আর এখানে এই সিনটা কাট হয়ে যায়। এদিকে ভিনসেন্জো চাইয়ং ও ন্যামকে নিয়ে আবারও প্ল্যান করতে বসে। ভিনসেন্জো বলে, এই মামলায় একজন ডাক্তার যদি আমাদের হয়ে সাক্ষী দেয় তাহলে মামলায় জেতা খুবই ইজি হয়ে যেত। ন্যাম তখন বলে, কাল থেকে আমি 56 জন ডাক্তারের সাথে যোগাযোগ করেছি, কেউই আমাদেরকে হেল্প করতে রাজি হয়নি। ভিনসেন্জো বলে, কেউই বাবেলের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হবেও না। তবে আমাদের এখন খুঁজে বের করতে হবে কে বাবেলের শত্রু। যে বাবেলের শত্রু সে আমাদেরকে বন্ধু হয়ে হেল্প করবে। এটা শুনে ন্যাম ও চাইয়ং খুব খুশি হয়ে যায়। এদিকে হানসেও আবার চই ও হানকে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য ডাকে। তো গাড়িতে হান ঝাংকে বলে, মিটিংয়ে গিয়ে চেয়ারম্যানের সামনে একদমই বোকা বোকা আচরণ করবে না, ঠিকঠাকভাবে কথা বলবে। ঝাং বলে, ঠিক আছে বস। হান তো আর জানে না তার এই বোকা লয়ার ঝাংই আসল শয়তান। যাই হোক, মিটিংয়ে হান, চই ও হানসেওকে বসিয়ে ঝাং বলে, আমি আজকে আপনাদেরকে বাবেলের একটা গোপনীয়তা শেয়ার করব। আসলে বাবেলের প্রতিষ্ঠাতার 2 ছেলে, বড় ছেলে হচ্ছে তার বউয়ের, আর ছোট ছেলে হচ্ছে আসলে তার কাজের মহিলার, কারণ তার কাজের মহিলার সাথে সম্পর্ক ছিল। হান তখন ঝাংকে থামাতে আসে। হানসেও তখন হানকে চুপ করে বসে থাকতে বলে। তো এরপর ঝাং বলে, আর এই ছোট ছেলেটাই হচ্ছে হানসেও। হানসেও তখন ভাইকে খুশি করতে ভ্যাটকাতে থাকে। এরপর ঝাং নিজের ছবি দেখিয়ে বলে, আর এ হচ্ছে বড় ছেলে, বাবেলের আসল মালিক।
হান তো এটা দেখে পুরোই শকড হয়ে যায়। তবে চইও তো অবাক হয় না, কারণ তার তো আগেই মনে হয়েছে হানসেও আসল বস নয়। তো জাং সবার সামনে এসব বলে পাগলের মতো নাচানাচি করতে থাকে। হানসেও তখন তাকে খুশি করতে ওর সাথে নাচতে থাকে, আর হান তখন দুই ভাইকে তাল দিতে থাকে। এরপর হান জাংয়ের কাছে ক্ষমা চায়, কারণ এতদিন তো সে তাকে অনেক বকাঝকা করত। তখনই হানসেও বলে ঝাং যে আসল চেয়ারম্যান এটা যেন কেউ আজ জানতে না পারে। এরপর ঝাং চইকে বলে সোজাভাবে ভিনসেনজোকে হ্যান্ডেল করতে না পারলে লয়ার হং ও গবেষকের সাথে যা করেছেন সেটা ভিনসেনজোর সাথেও করুন। যাই হোক, বাসায় এসে চই খুব রাগ দেখাতে থাকে, কারণ সে কোনো শুনানিতে কখনোই ব্যর্থ হয়নি। আজকে ভিনসেনজোর জন্য সে প্রথম ব্যর্থ হলো। আর এরপরই সে একটা নতুন প্ল্যান করে। সে তার লোকেদের দিয়ে প্রথমে ভিকটিমদের পরিবারের মেইন লিডারকে অজ্ঞান করে তার বাসায় অনেকগুলো টাকা রেখে আসে, যাতে তাকে অর্থ আত্মসাতের মামলা দিতে পারে। আর ডাক্তার গিল সন্ন্যাসীর বন্ধুর শরীরে ড্রাগ ইনজেক্ট করে দেয়, যাতে আদালতে সে কোনো সাক্ষী দিতে না পারে। আর ঠিক সেটাই হয়। ভিকটিমদের পরিবারের বিরুদ্ধে মামলা হওয়ায় আদালত তাদের সাক্ষী হিসেবে প্রত্যাখ্যান করে। আর ড্রাগ নেওয়াতে সন্ন্যাসীর বন্ধুর বিরুদ্ধেও তদন্ত করা হবে, তাই তাকেও সাক্ষী হিসেবে প্রত্যাখ্যান করা হয়। বেচারি চায়ং তো বুঝতে পারে না এখন ও কী করবে। ও পাগলের মতো হাসতে থাকে আর নাচতে থাকে। এরপর পরবর্তী শুনানির দিন চলে আসে। আগেরবারের ভয়ে এবার জজ একজন মৌমাছি বিশেষজ্ঞকে ডেকে এনেছে। আর চায়ংয়ের কোনো সাক্ষী নেই দেখে চই হান ওরা তো মজা নিতে থাকে। ঝাং চইকে বলে আপনি একটা দুর্দান্ত প্ল্যান করেছেন। চই বলে ডাক্তার গিল সাক্ষী দিলেই আজকে মামলাটি শেষ হয়ে যাবে। ঝাং এটা শুনে খুবই খুশি হয়। তো এরপর গিল সাক্ষী দিতে আসে। ও বলে ভিকটিমদের সবাই প্রচুর ড্রিঙ্ক করত, তারা কেউই সুস্থ ছিল না, তাই তারা মারা গিয়েছে। আর এখনও বাবেলের যেসব শ্রমিক অসুস্থ হচ্ছে তাদেরও একই ব্যাপার। এখানে বাবেলের কোনো দোষ নেই। তো এরপর জজ চায়ংকে বলে তোমার তো কোনো সাক্ষী নেই তাই না? চায়ং বলে আমার একজন সাক্ষী রয়েছে। একটু পরে পুলিশ ভিনসেনজোর হাতকড়া খুলে ওকে আদালত রুমে নিয়ে আসে। ভিনসেনজোকে দেখে তো সবাই হা হয়ে যায় যে এ আবার কিভাবে সাক্ষী হলো। আর ভিনসেনজো তো খুব ভাব নিয়ে রুমে ঢুকতে থাকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এমনই আরও ভিডিও পেতে চাইলে সিনেমা সমাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।